আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের নিরাপদ কারাগার দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ মার্চ 1982 সাল। পার্ট 5 বা শেষ পর্ব। জিজ্ঞেস করলো রানা, শরীর ভালো লাগছে তো? সরাসরি প্রসঙ্গে ফিরে এলো ভাবি। তার আগে বলুন, কে আপনি? আমাকে নিয়ে এসব কি ঘটছে? আমি মাসুদ রানা। সলজা আর লিলিকে দেখালো ও। ও সলজা আর ও লিলি, তোমাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন তোমার বাবা। অবাক বিষয়ে তাকিয়ে থাকলো ববি। কে আমার বাবা? সালভাদর মারাঞ্জানা? ও, তার কথা বলছেন? বাল খেলে হেলান দিল ববি। দুর্বল একটু হাসি দেখা গেল তার মুখে। ব্যাপারটা তাহলে এই? তার মানে এতক্ষণ আমি অলিক স্বপ্ন দেখছিলাম। সরাসরি রানার চোখে চোখ রেখে শান্তভাবে আবার বলল সে। ঠিক আছে, বলুন, ঠিক কীভাবে মারতে বলেছে সে আমাকে? খুলির পিছনে একটা বুলেট, নাকি বুকের মাঝখানে ছুরি? বেশি তো হলো রানা। পর মুহূর্তে পরিষ্কার আলোর আভাস পেল ও। কি বলছে ও রানা? দ্রুত জানতে চাইল লিলি। স্টেজ কিনটা বেল্টে ঢুকিয়ে রেখেছিল রানা, সেটা আবার বের করে হাতে নিল। ববিকে শিউরে উঠতে দেখল ও। মেশিন পিস্তলটা উল্টো করে ধরে তার দিকে বাড়িয়ে দিল। অনেকটা নিজের অজান্তেই হাত বাড়িয়ে স্টেজ কিনটা নিল ববি। সেফটি ক্যাচ অফ করা নেই, বলল রানা। ঠিক আছে, এখন তোমার সাথে একটা চুক্তিতে আসতে চাই আমি। আমি যতটুকু জানি সব তোমাকে বলবো, কিন্তু শর্ত হলো তুমি যতটুকু জানো সব আমাকে বলবে। আমার ধারণা তাতে আমরা পরস্পরকে অবাক করে দিতে পারবো। দু হাত ধরে স্টেজ স্ক্রিনটা খানিকক্ষণ নাড়াচাড়া করলো বাবি, চেহারায় চিন্তার ছাপ। তারপর মুখ তুলে বলল, বেশ। প্যালেস্টাইন গেরিলা দলে যোগ দিয়েছিলে তুমি, তাই না? হ্যাঁ, ওদের হয়ে আমিও দু একবার যুদ্ধ করেছি, বলল রানা। যাকে বলে ভাড়াটে সৈনিক। আমি ঠিক তা না হলেও আমাকে তুমি ভাড়াটে উদ্ধারকারী বলতে পারো, যার বিশেষত্ব হলো দুর্গম জায়গা থেকে আটকা পড়া লোককে উদ্ধার করে নিয়ে আসা। তার মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়েও ভালো টাকা কামিয়েছি আমি। বিভিন্ন জায়গায় আটকা পড়া লোকের সংখ্যা তো আর কম নয়। বুঝেছি, আমার সৎ বাবা আপনাকে ভাড়া করেন। ঠিক তা নয়, তিনি আমাকে ভাড়া করতে চান বটে, কিন্তু আমি তার প্রস্তাব গ্রহণ করিনি। তাকে আমার কেন জানি পছন্দ হয়নি। তার মানে সে আপনার উপর জোর খাটায়, বাধ্য করে। রানাকে রাজি করাবার জন্য সালভাদর মারাঞ্জানা কীভাবে ফাঁদ পেতেছিল তার সংক্ষিপ্ত একটা বর্ণনা পেল ববি। সব শুনে তিক্ত হাসল ববি। বলল, বেজন্মা কুকুর, যতদিন বেঁচে থাকবে এরকম হারামেপনা করেই কাটাবেও। বেঁচে থাকলে নিশ্চয়ই আল কাপনের অত্যন্ত প্রিয় লোক হতো মারাঞ্জানা। আমি অন্তত একজনকে চিনি যিনি ওই কুত্তাটাকে মন প্রাণ দিয়ে ঘৃণা করতেন। তিনি আমার মা। মায়ের সাথে কুকুরের মতো ব্যবহার করতো মারাঞ্জানা। মৃত্যুর আগের দিন পর্যন্ত চরম আতঙ্কে কাটিয়েছেন তিনি। মারাঞ্জানার গলার আওয়াজ শুনে ঠক ঠক করে কাঁপতেন। ঠিক উল্টো কথা বলেছে আমাকে মারাঞ্জানা। তোমার মাকে নাকি ভালোবাসতো সে, সেজন্যই নাকি ইসরায়েলি কারাগার থেকে তোমাকে উদ্ধার করার গরজ তার। এটাকে সে তার প্রিয় স্ত্রীর প্রতি পবিত্র দায়িত্ব বলে বর্ণনা করেছে। আবার তিক্ত হাসি ফুটল বাবের মুখে। মারাঞ্জানার ভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম আমি। মেডিটেরিয়ানের চারিদিকে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। এই সময় কয়েকজন প্যালেস্টাইনি ছাত্রের সাথে পরিচয় আমার। পড়াশোনা শেষ করে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ওরা। আমি ভিড়ে যাই ওদের সাথে। কিন্তু তোমার সৎ বাবা তোমাকে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত করে আনার চেষ্টা করেছিল, তাই না? জানতে চাইল সলজা। নিশ্চয়ই। চেহারায় রাগের ভাব ফুটে উঠল ববির। কিন্তু আমার উপকার করার জন্য নয়। মারাঞ্জানা আমার কবরে একটা ফুল পাঠাবে না। মনে প্রাণে ঘৃণা করে সে আমাকে, কারণ কয়েকবারই আমি তার মুখের উপর বলে দিয়েছি তার সম্পর্কে আমার ধারণা কি। লোকজনের সামনে বলতেও দ্বিধা করিনি। আমার ভালো মন্দের ব্যাপারে তার মাথা ব্যথা শুরু হয় মা মারা যাবার পর থেকে। ঠিক বুঝলাম না, বলল রানা। সহজ ব্যাপার, বড় ধরনের ইন্স্যুরেন্স পলিসির মতো।
জীবিত ববি নয়, মৃত ববির দাম আছে, অন্তত মারানজানার কাছে। মার্কিন সরকার তাকে বহিষ্কার করে জানে নিশ্চয়ই, কিন্তু আমার মার জন্মসূত্র আমেরিকান, কাজে তিনি রয়ে যান। আমেরিকা ত্যাগ করার আগে বিপদ ঘনিয়ে আসছে বুঝতে পেরে তার সমস্ত সয় সম্পত্তি এবং ব্যাংকের টাকা সব আমার মায়ের নামে লিখে দেয় মারানজানা। এতে কোনো ঝুঁকি ছিল না তার, কারণ মা তাকে জমের চেয়েও বেশি ভয় করত। ধমক দিলে আধমরা হয়ে যেত। থামো থামো, তাড়াতাড়ি বলল সলজা, ব্যাপারটা বোধহয় এত করে পরিষ্কার হয়ে আসছে। তোমার মায়ের নামে সব লিখে দেওয়ার পর তিনি দেখলেন মারানজানা বছরের পর বছর ধরে তার উপর যে অত্যাচার চালিয়েছে তার প্রতিশোধ নেবার এই সুযোগ। এই তো ঠিক তাই, ক্যান্সার হয়েছিল, তিনি জানতেন তার সময় ঘনিয়ে এসেছে। সব সম্পত্তি এবং ব্যাংকের নগদ টাকা সব আমাকে দিয়ে যান তিনি। কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে, 25 বছর বয়স না হলে সেসব ভোগ দখল করতে পারবো না আমি। ট্রাস্ট ল তাই বলে। কিন্তু তার আগেই তুমি যদি মারা যাও, আইনসঙ্গতভাবে সব পেয়ে যাবে মারানজানা। তীর্থ হাসলো ববি। শুনেছি মা আমাকে সব দিয়ে গেছেন শুনে মারানজানার নাকি 3 দিন জ্ঞান ছিল না। কতদিন আগের ঘটনা এসব? 8-9 মাস। লিলির দিকে ফিরল না। অথচ এসব কিছুই জানতে না তুমি? যিশুর কিরে কিছুই জানতাম না, আমি তো মাত্র 6 মাস হলো আছি ওর সাথে। বলে চলল ববি। অনেক অনুরোধ করেছে মারানজানা আমি যেন তার সাথে দেখা করি। 1000 একটা প্রতিজ্ঞা করে বোঝাতে চেষ্টা করেছে আমার কোনো ক্ষতি সে করবে না, কিন্তু আমি তাকে বিশ্বাস করিনি, সেজন্যই আজও বেঁচে আছি। তারপর এক রাতে অন্ধকার থেকে কেউ একজন গুলি করলো আমাকে লক্ষ্য করে। ভাগ্য করে বেঁচে গেলাম আমি। তখন আমি ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। বুঝলাম আমাকে খুন করার জন্য বাড়াটে খুনি লাগিয়েছে মারানজানা, কাজেই ভবঘুরে সেজে ঘুরে বেড়াতে শুরু করলাম। এই সময় প্যালেস্টাইনের ছাত্রদের সাথে আমার পরিচয় হয়। একজন আমেরিকান হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার পেছনে যতটা না নৈতিক দায়িত্ববোধ কাজ করেছে, আমার বেলায় তার চেয়ে বেশি কাজ করেছে নিজের নিরাপত্তার ব্যাপারটা। যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলিদের হাতে আমি ধরাও পড়ি একরকম স্বেচ্ছা, কারণ জানতাম বাড়াটে খুনি পাঠিয়ে আমাকে খুন করার চেষ্টা ছাড়বে না মারানজানা। ইসরায়েলি কারাগারে আমার জন্য ছিল সবচেয়ে নিরাপদ। একটু থেমে দম নিল ববি, তারপর আবার বলল, জানি শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু আসল ঘটনা এই। ববি থামলো, তারপর অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। অবশেষে নিস্তব্ধতা ভাঙল। রানা, তোমার বয়স? আগামী বছর মার্চে 25 পড়ব। ততদিন যদি বেঁচে থাকো কি করবে? সাথে সাথে উত্তর দিল ববি, মারানজানার সয় সম্পত্তি বা টাকার উপর আমার কোনো লোভ নেই। প্রোটেকশন, প্রস্টিটিউশন, ড্রাগস, এই ধরনের জঘন্য সব ব্যবসা করে, অর্থাৎ অন্যায়ভাবে নিরীহ লোকের কাছ থেকে কেড়ে নিয়ে টাকার পাহাড় গড়ে তুলেছে মারানজানা। কাজেই ওর টাকা আমি ছুঁয়েও দেখতে চাই না। অনেক রিলিফ অর্গানাইজেশন আছে, তারা $500 মিলিয়ন পেলে আরও ভালো কাজ করতে পারবে। লিলির দুসারি দাঁতের ফাঁক দিয়ে হিস করে বাতাস বেরিয়ে এলো। ফিসফিস করে জানতে চাইল সলজা, কত কত বললে? 2-4 ডলার কম বেশি হতে পারে। এরপর আবার অনেকক্ষণ কারো মুখে কথা জোগালো না। রানার দিকে তাকালো লিলি। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে কি যেন চিন্তা করছে সে। রানা, নিচু গলায় ডাকলো লিলি। উঠে দাঁড়ালো রানা। আপনি আমাকে মারানজানার হাতে তুলে দেবেন তাই না মিস্টার রানা? শান্তভাবে জানতে চাইল ববি, কিন্তু তার মুখের একপাশে ফুটে উঠল বিদ্রুপের হাসি। ঘুরল রানা, পিছন ফিরল দরজার দিকে। আর কি করার আছে আমার? মারানজানার হাতে কিটি রয়েছে। রানার শার্টের আস্তিন টেনে ধরল লিলি। রাগের সাথে তার দিকে ফিরল রানা। কোন দলকে সমর্থন করব সেটা প্রশ্ন নয়, এটা কিটিকে বাঁচাবার প্রশ্ন। আমার মতো তুমিও সেটা জানো। আপনি বোকার স্বর্গে বাস করছেন মিস্টার রানা, বলল ববি। কিটিকে আপনি কোনোভাবেই ফিরে পাবেন না। ফিরিয়ে দেওয়ার ইচ্ছে মারানজানার মনে মুহূর্তের জন্য উদয় হয়নি। সে শুধু আমাকে চায়, আমার লাশ। এই ব্যাপারে আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে তাহলে মনে করতে হবে আপনি এখনও তাকে চিনতে পারেননি। আর বোধহয় দেরি করা উচিত হচ্ছে না আমাদের, বলল সলজা। জালুসিকে মুঠোয় ভরার সময় পেরিয়ে যাচ্ছে। ঠিক। সাথে সাথে সায় দিল রানা। আলোচনা যা হবার তারপর হবে। জালুসিকে জানতে চাইল ববি। মারানজানার লোক?
বলে ববির হাত থেকে নিয়ে বেল্টে গুজে রাখলো স্টাচকিনটা। রেড ইন্ডিয়ানদের মতো দিয়ে আবার ফিরিয়ে নেওয়ার জন্য দুঃখিত ববি, কিন্তু এটা আমার দরকার হবে। লিলির দিকে ফিরল না, ওর সাথে থাকো তুমি। দরজা খুলে বেরিয়ে এলো, ওকে অনুসরণ করলো সলজা। সেরুলে কাউকে দেখলো না ওরা। সলজা হাত ছাড়লো। বানুদি, কোথায় তুমি? ফরওয়ার্ড কেবিন থেকে জালাসির চিৎকার বেশি এলো। কুইক সলজা, ওটিলির অবস্থা সিরিয়াস। সামান্য একটু ফাঁক হয়ে রয়েছে দরজার কবাট, ঠেলে পুরোপুরি উন্মুক্ত করে ভেতরে ঢুকলো রানা। ডেকের উপর পড়ে রয়েছে বনেটি, রশি দিয়ে বাঁধা হাত, মুখের ভেতর কাপড় গোজা। একই অবস্থা ওটিলিওর। কবাটের আড়াল থেকে রানার পেছনে বেরিয়ে এলো জালাসি। রানার গলার পাশে উজি সাবমেশিন গানের মাজল চেপে ধরল সে। বেয়াদবি করলে মাথার খুলি উড়িয়ে দেব। রানার বেল্ট থেকে স্টেচকিনটা বের করে নিয়ে পকেটে ভরল জালসি। তারপর রানার মাথার চুল মুঠো করে ধরে হ্যাচকাটা নিয়ে ঘোরালো ওকে। গলার পাশ থেকে উজির মাজটা মুহূর্তের জন্য সরল না। রানার একটু পিছনে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সলজা। স্মিথ অ্যান্ড ওয়েসনটা বেরিয়ে এসেছে তার হাতে। তোমার প্রিয় হিরোকে যদি মরতে দেখতে না চাও, ধীরে ধীরে এগিয়ে গিয়ে টেবিলের উপর রাখো হাতের ওটা। সলজাকে বলল জালসি। এই একবারই বললাম, এরপর গুলি করব। সলজার পেছন থেকে বেশি এলো লিলির গলা। যা বলছে করো সলজা। সলজার বগলের নিচ দিয়ে একটা হাত গলিয়ে তার কাছ থেকে স্মিথ অ্যান্ড ওয়েসনটা কেড়ে নিল সে। চমৎকার আর সুইটি, বলল জালসি। আমাদের বন্ধুর অবস্থা কি দেখে এলে? তেমন ভালো নয়, বলল লিলি, তবে বেঁচে যাবে। অট্ট হাসিতে ফেটে পড়ল জালসি। তারপর বলল, বেঁচে যাবে তাই না? না, তোমার রসিকতার তুলনা মেলা ভার। রানার কানের কাছে মুখ সরিয়ে নিয়ে এলো সে। আফটার কেবিনের ওই ভেন্টিলেটারটাকে তুমি ভয়েস পাইপও বলতে পারো। ওদিকের খুটখাট আওয়াজ পর্যন্ত এদিক থেকে পরিষ্কার শোনা যায়। জালসি, লিলির গলার আওয়াজ রানার কানে প্রায় মিষ্টি শোনালো। ববি কি নিয়ে আসবে এখানে? অবশ্যই। শয়তান মেয়ে লোক, দাঁতে দাঁত ঘষল সলজা। কুত্তি, ডাইনি। যদি বেঁচে থাকি, যিশুর মায়ের কিরে, তোর পদে আমি লোহা গরম করে ছেঁকা না দিই তো আমার নাম বার্জিল সলজা নয়। মিষ্টি করে হাসল লিলি। তারপর জালসের দিকে ফিরে আবদারের সুরে বলল, বুড়ো বামটা আমাকে যে গালাগালি করছে, তুমি ওকে কিছু বলবে না জালসি? হেসে উঠল জালসি। আমার কাছ থেকে আলাদাভাবে শাস্তি পাবার যোগ্যতা ওর নেই। আর গালাগালি করছে বলে কিছু মনে করো না। বেটা মরাপোতা কিছুক্ষণের মধ্যে নিজেই সবার সাথে লাশ হয়ে যাচ্ছে। রানার দিকে ফিরল সে। কি হে হিরো, তুমি যে একেবারে বোবা বনে গেলে, দু একটা চ্যাটাক চ্যাটাক বুলি না ছাড়লে যাবে নাকি? লিলির দিকে তাকালো রানা। লিলিও তাকালো রানার দিকে। ধীরে ধীরে কোমরে হাত তুলল সে। তার চেহারায় ভাবাবেগের চিহ্ন মাত্র নেই। নারী রহস্যময়ী বলে ঘুরে দাঁড়ালো সে। বেরিয়ে গেল আফটার কেবিন থেকে। মেয়েদের বিশ্বাস করতে নেই, বলল জালসি, কিন্তু উপদেশটা কাজে লাগাবে সে বরাত করে আসলে তুমি। কিন্তু একথা তোমাকে স্বীকার করতে হবে যে অনেক কিছু শেখা বাকি আছে তোমার, সেজন্যই অকালে বিদায় নিতে হচ্ছে তোমাকে। ববিকে নিয়ে কি করবে তুমি? জানতে চাইল রানা। 60 পাউন্ড চেন দিয়ে বেঁধে ফেলে দেবে পালিতে? তুমি আমাকে নিরাশ করলে। কৃত্রিম অসহায় ভঙ্গিতে মাথা নাড়ল জালসি। বাল খেটের গায়ে হেলা দিল সে। সাগরে ফেলে দিলে দুনিয়ার লোক জানবে কিভাবে যে মারা গেছে সে ববি ইউজিন কিনা? যোগ্য বিশ্বস্ত একজন সাক্ষী থাকা দরকার। একজন সিসিলিয়ান করোনারের সার্টিফিকেট সবচেয়ে ভালো। সবাই তার কাছ থেকেই জানবে ইসরায়েলি কারাগার থেকে পালাবার সময় মারাত্মকভাবে আহত হয়েছিল ববি। বোটে করে ফেলার সময় মারা যায়। প্ল্যানটা কেমন রানা? বাকি সবার কি হবে? ম্যাসাকার রানা, ম্যাসাকার। ইসরায়েলি কারাগারে কি ঘটেছে তার কথা বলছি। শুধু রক্ত আর রক্ত। তারপরও আমাদের মধ্যে থেকে কেউ বেঁচে গেছে, এটা একটা অলৌকিক ব্যাপার। তার মানে তুমি আর লিলি ঠিক ধরেছ। একে একে সলজা, বনিটি আর অটিলিউর দিকে তাকালো জালসি। আর কোনো কথা নয়, ডেকে চলো সবাই। আফটার ক্যাবিন থেকে লিলির গায়ে হেলান দিয়ে বেরিয়ে এলো বাবি। দুঃখিত বাবি,
ম্লান সুরে বলল রানা। দেখে শুনে মনে হচ্ছে শেষ পর্যন্ত ওদেরই জিতে হয়েছে। মন খারাপ করবেন না, সকাল হতে আর বেশি দেরি নেই। নিরাপদ কারাগারে ল্যান্ডিং ডির ৭৩ নম্বর সেলে ঘুম থেকে জেগে উঠবো আমি। সিধে হয়ে দাঁড়ালো জালসি। সলজা, তুমি ভাবিকে সাহায্য করবে? লিলি, ইঞ্জিন বন্ধ করে দিয়ে এসো, তারপর তুমি বেরোবে না। কোনো রকম হিরোইজম নয়, সুন্দর গোছানো চাই আমি পরিবেশটা। শুরু ক্যাম্পানিয়ন ওয়ে, তার উপর ইঞ্জিন বন্ধ করে দেওয়া ঢেউয়ের ধাক্কায় দুলতে শুরু করেছে বিরমা। ববিকে ধরে এগিয়ে যেতে খুব অসুবিধা হলো সলজার। পথে একবার হোঁচট খেলো ববি। পেছন থেকে হুঙ্কার ছাড়লো জালসি। খবরদার, ফের যদি চালাকি করবার চেষ্টা করো আমি গুলি করব। নিরাপদেই ডেকে পৌঁছে গেল ওরা। রানার দিকে উজি তা করলো জালসি। এবার তুমি হিরো। কম্প্যানিয়নেতে দেখা গেল লিলিকে। তাকে পাশ কাটাবার সময় গায়ে আঙ্গুলের স্পর্শ অনুভব করলো রানা। লিলি কি ইচ্ছে করেছিল ওকে? ঠিক বুঝতে পারল না রানা। ক্যাম্পিনিয়ন হয়ে ধরে ডেকে উঠে এলো অ্যাকশনের জন্য সম্পূর্ণ তৈরি। ঠান্ডা হিম বাতাস শুরু হয়েছে। অশান্ত হয়ে উঠেছে সাগর। ডেউয়ের মাথায় ফেনার মুকুট থেমে গেছে। বিরমা অসম্ভব দুলছে। হুইল হাউসের গায়ে হেলান দিয়ে ববিকে কাবার দিচ্ছে লিলি। ডেকের উপর পা ছড়িয়ে বসে আছে ববি। তার পাশে দাঁড়িয়ে আছে সলজা। লিলির পেছনে এক পাশে দাঁড়ালো জালসি, তার কাছ থেকে ৭-৮ হাত দূরে রানা। জানতে ইচ্ছে করে? শকৌতুক হাসি দেখা গেল জালসির ঠোঁটে। কেমন লাগছে তোমার রানা? শান্ত গলায় জালসির পেছন থেকে বলল লিলি। এখনই জানতে পারবে। মাথার উপর হাত তোলা জালসি। পলকের জন্য স্থির হয়ে গেল জালসি। পর মুহূর্তে ঘুরতে শুরু করলো সে, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়ে স্মিথ অ্যান্ড ওয়েসনের ট্রিগার টিপে দিল লিলি। একই সাথে জালসিকে লক্ষ্য করে লাফ দিল রানা। চোখের পলকে অনেকগুলো ঘটনা ঘটে গেল। ট্রিগার টিপে দিয়েই বোকা বনে গেল লিলি। গুলি বেরোয়নি। সাথে সাথে খেয়াল হলো তার সেফটি ক্যাস অফ করা হয়নি। ছো দিল জালসি। লিলির হাত থেকে স্মিথ অ্যান্ড ওয়েসন ছিটকে পড়ল ডেকের শেষ প্রান্তে। সাথে সাথে ঘুরে দাঁড়ালো জালসি। কাছে এসে পড়েছে রানা। ওর বুকের দিকে একটা পা তুলে ওকে ঠেকাবার চেষ্টা করলো সে। একই সময়ে পেছন থেকে দু হাত দিয়ে জালসির গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ল লিলি। ধাক্কা খেয়ে পিছিয়ে গেল রানা। মেইন হ্যাজ কাবারের উপর পিঠ দিয়ে পড়ল। এলোপাতাড়ি গুলি চালালো জালসি। প্রথম গুলিটা লাগলো ডেকে বসা ববের বুকের পাশে। দ্বিতীয় গুলিটা লাগলো সলজার কাঁধে। কোণে চালিয়ে লিলিকে সরাতে চেষ্টা করলো জালসি। ছিটকে পড়ে গেল লিলি। পর মুহূর্তে ঘুরে রানার দিকে ফিরল জালসি। হাতের গাল উঠে আসছে শরীরের পাশ থেকে। কিছুই করার নেই এই মুহূর্তে। কাজে লাফ দিয়ে ফোর্ট রেল টপকালো রানা। ঝাপাত করে পড়লো পানিতে। পানিতে পড়ে ডুব সাঁতার দিয়ে বোটের নিচে চলে এলো রানা। পিঠে আঁচড় কাটলো। কি জ্বালা করে উঠলো চামড়া। দম পুড়িয়ে এলো ওর। ব্যথা করছে ফুসফুস, কিন্তু হাল ছাড়লো না। খোলের নিচে দিয়ে বোটের স্টারবোর্ড সাইডে চলে এলো। মাথা তুলল পানির উপর। সাথে সাথে শুনতে পেল জালসির গলা। শালা গেল কোথায়? পানিতে পড়েই মরে গেল নাকি? ঠাস করে চড়ের আওয়াজ পেল রানা। তারপর আবার জালসির গলা। কুত্তি, ভেবে পড়ে গেছো? ওকে মারতে যাচ্ছি দেখি পাগল হয়ে গেলে? এমন শিক্ষা দেব যে আবার খুশি। চড় মারার আওয়াজ। লিলির কান্নার আওয়াজ পেল রানা। বুক ভরে শ্বাস নিল। রেল ধরে উঠতে শুরু করলো সন্তর্পণে। ডেকে উঠে চারদিকটা দেখে নিল ভালো করে। তারপর হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করলো হুইল হাউসের দরজার দিকে। সাবাস রানা। জালসির গলা। সত্যি হিরো তুমি, হাল ছাড়তে জানো না কেমন? দ্রুত মুখ তুলল রানা। স্টারবোর্ড রেলের কাছে স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে জালসি। মুখে হাসি নিয়ে কোমরের কাছ থেকে গুলি করলো সে। রানার বাঁ পাটা জাগে গেল, কিন্তু থামলো না রানা। হামাগুড়ি দিয়ে ঢুকে পড়লো হুইল হাউসের ভেতর। ডেকের উপর দিয়ে ছুটে এলো জালসি। হাতে যেটা পেতে চায় সেটার কাছে রানা পৌঁছবার আগেই দৌড়গোড়ায় চলে এলো সে। খোলা জানালার পাশে উঠে দাঁড়ালো রানা। মিষ্টি করে হাসলো জালসি। রিভলভার দ্বারা হাতটা নামিয়ে শরীরের পাশে ঝুলিয়ে রাখলো। তোমার অবস্থা সুবিধের নয় হিরো, মায়া লাগছে। এত বড় ঝুঁকি জীবনে বোধহয় আর কখনো নেয়নি রানা, কিন্তু সেই সাথে জানে শুধুমাত্র এই ঝুঁকিটা নিয়েই নিজেকে বাঁচাবার চেষ্টা করতে পারো। মৃত্যু যে কোনো মুহূর্তের ব্যাপার। জালুসির আঙুলের ডগায় ঝুলছে গর্ব আর আত্মবিশ্বাসের কোনো অভাব নেই শয়তানটার। সেটাই রানার পুঁজি। দুহাত দিয়ে
বাল খেতে গা আছড়াতে শুরু করলো, যেন নিজেকে দাঁড় করিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করছে। পর মুহূর্তে প্ল্যাপ ফেলে দিয়ে খপ করে ধরলো উজিটা, ট্রিগার টিপে ধরে ঘুরতে শুরু করলো। বোথা ক্লিক আওয়াজ বেরোলো, শুধু গুলি নয়। হো হো করে হেসে উঠল জালুসি। জীবন বড় বৈচিত্র্যময়, তাই না রানা? বিবেক কামড় বসাবার আগেই তোমার বান্ধবী ওটার কথা বলে দিয়েছিল আমাকে। তবে শেষ মুহূর্তে বেইমানি করায় ওকে আমি উচিত শিক্ষা দেব। জীবনের ওপারে গিয়ে ওর জন্য অপেক্ষা করতে পারো তুমি? কথা দিচ্ছি, খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তোমাকে। উজিটা হাত থেকে ছেড়ে দিল রানা। বাল খেটের গা থেকে পিছলে পড়ে গেল ডেকে। চেহারায় ফুটে উঠেছে রাজ্যের হতাশা। গোটা ব্যাপারটা সাংঘাতিক উপভোগ করছে জালিস। আহা, না জানি কার বুকে দর। কি অসহায়ভাবে মারা যাচ্ছ তুমি। এতক্ষণে নিশ্চয় টের পেয়ে গেছো কার পাল্লায় পড়েছ। ঠোঁটের মাঝখানে সিগারেট গুজল জালুসি। চার টেবিলের বোতামটা স্পর্শ করলো রানার আঙ্গুল। পড়ে গেল প্ল্যাপ। স্ট্যাচকিন মুঠে নিয়ে জালসির ডান কনুইয়ের উপর গুলি করল। গুলি করার আগের মুহূর্তে রানার সমগ্র অস্তিত্বে একটা প্রশ্ন মাথা ছাড়া দিয়ে উঠল, গুলি হবে কিনা, লিলি বেইমানি করেছে কিনা। জালসির অবশ আঙ্গুল থেকে খসে পড়ল রিভলভার। অস্থির ডেকে পড়ে পিছলে রেলের নিচে দিয়ে সাগরে গিয়ে পড়ল সেটা। বাঁ হাত দিয়ে ডান কনুই চেপে ধরল জালুসি। আঙুলের ফাঁপ দিয়ে গড়িয়ে বেরিয়ে এলো তাজা লাল রক্ত। কিন্তু মুখে এখনো লেগে আছে সেই কৌতুকের হাসিটা। 1 নম্বর অনুশীলন, বলল রানা। কাউকে যদি গুলি করতে হয় দেরি করো না। আমি একটা গাধা, ব্যথায় মুখ বাঁকা করে বলল জালুসি। যাক, একটা সত্যি কথা অন্তত শুনলাম তোমার মুখে। বিদায় জালুসি। তার বাঁ কাঁধে গুলি করল রানা। ঘুরে গেল সে, ঠিক যেভাবে ঘুরে গিয়েছিল সার্জেন্ট ওয়াকেম। পরের গুলি দুটো জালুসের শির দ্বারা গড়িয়ে দিল। ছিটকে গিয়ে স্টারবোর্ড রেলের উপর পড়ল সে। ক্রল করে হুইল হাউস থেকে ডেকে বেরিয়ে এলো রানা। এক হাত দিয়ে তার পায়ের গোড়ালি ধরল, খানিক দূরে টেনে নিয়ে গিয়ে ফেলে দিল লাশটা সাগরে। উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে গেল রানার। পড়েই যাচ্ছিল, কোনো মধ্যে টলতে টলতে হুইল হাউসের জানলা পর্যন্ত এসে হেলান দিলেও সেটার গায়ে তেমন কোনো পরিশ্রম হয়নি, কিন্তু ঘন ঘন হাঁপাচ্ছে। এত করে খেয়াল হলো বা পায়ের হাঁটুর উল্টো দিকে এবং একটু নিচে ক্ষতটা থেকে এখনো রক্ত আছে। হঠাৎ চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো ওর। সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে ডাকলো, সলোজা, লিলি। তারপর আর কিছু মনে নেই রানার। একটু পরই জ্ঞান ফিরে এলো রানা। দেখলো ওর পাশে হাঁটু গেড়ে বসে আছে লিলি। ওর চোখে চোখ 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 মেলতেই দেখেই উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল মুখ। ওর বুকে একটা হাত থেকে জানতে চাইল, কেমন লাগছে এখন? বুকের উপর থেকে লিলির হাত সরিয়ে দিয়ে উঠে বসল রানা। সলজ কথায় লক্ষ্য করলো এরই মধ্যে ওর পায়ে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে ববির কাছে। লিলির হাত ধরে উঠে দাঁড়ালো রানা। মাথাটা ঘুরে উঠল না থেকে স্বস্তি বোধ করলো। চলো। মেইন হ্যাচের পাশে মুখ থুবড়ে পড়ে আছে ববি। তার পাশে রয়েছে সলজা। হতাশ ভঙ্গিতে এদিক ওদিক মাথা নাড়ছে সে। ববির গায়ের শার্ট খুলে নিয়েছে সলজা। তার বাঁ দিকের পা জুড়ে একটা ক্ষত দেখা গেল। ওদের পায়ের আওয়াজ শুনে মুখ তুলল সলজা। কেমন লাগছে এখন? দ্রুত জানতে চাইল সে। পাল্টা প্রশ্ন করল রানা, ববির কী অবস্থা? ভেতরে রয়ে গেছে বুলেট। উঠে দাঁড়ালো সলজা। বাঁ ফুসফুসটা জখম হয়েছে, হার্টে ঘেরা হয়ে খেয়ে গেছে বুলেট। অবস্থা খারাপ রানা। কীরকম খারাপ? মারা যেতে পারে। রানার দিক থেকে মুখ ফিরিয়ে নিল সলজা। লিলিকে বলল, বনেটে আর ওটেলিওর বাদন খুলে দিয়ে এসো। তারপর আবার রানার দিকে তাকালো। তুমি যখন গুলি করলে কেমন দেখতে হয়েছিল? বাঞ্চতের চেহারাটা অবাক। সহলজার চেহারায় সন্তুষ্টির ছাপ ফুটে উঠল। এই একটা লোক প্রার্থনা করার সময় যাকে আবার মনে পড়বে না। ক্যাম্পেনিয়ন দৌড়ে উঠে এলো বনেটি। শালা কুত্তার বাচ্চা, কাপুরুষ। আচমকা পিছন থেকে ঝাঁপিয়ে না পড়লে শালাকে আমি দেখে নিতাম। থাক, অজুহাত দেখাতে হবে না। ধমকে সুরে বলল সলজা। রানাকে নিচে নামতে সাহায্য করো। কোম্পানিও নয় দিয়ে রানাকে নামিয়ে আনলো ওরা। সেলুনের একটা বেঞ্চ সিটে ওকে শুয়ে দিয়ে বেরিয়ে গেল আবার। তারপর ববিকে নিয়ে এলো আফটার ক্যাবিনে। একটা গ্লাসে খানিকটা ব্র্যান্ডি ডেলে রানাকে দিল লিলি। তারপর একটা সিগারেট ধরিয়ে গুঁজে দিল ওর মুখে। এরই নাম কি ভালোবাসা? শখ তোকে জানতে চাইল রানা। ওর মুখের সামনে গ্লাস ধরল লিলি, কিন্তু চুমুক দিতে গিয়ে হঠাৎ করেই এমন কাঁপতে শুরু করলো রানা যে গ্লাসের অর্ধেক ব্র্যান্ডি পড়ে গেল ছালকে।
রানা দ্রুত জানতে চাইল লিলি, তুমি সুস্থ তো? রিয়াকশন, বলল রানা, বুলেট যখন লাগে তেমন কিছু টের পাওয়া যায় না, তারপর শকটা নার্ভাস সিস্টেমকে সম্পূর্ণ অবশ করে দেয়। পরে শুরু হয় ব্যথা। ঠিক সেই মুহূর্তে বা পায়ে তীব্র ব্যথা অনুভব করল রানা। সম্ভবত ওর কাতর ধ্বনি শুনেই মেডিসিনের ব্যাগ হাতে আফটার ক্যাবিন থেকে ছুটে এলো সারজা। প্রচণ্ড ব্যথায় চোখ মুখ কুচকে উঠেছে রানা, তবু সরোজাকে দেখে প্রথমেই ববির খবর নিল। কেমন আছো? এক ফোঁটা রক্ত পড়েনি, বলল সরোজা, ক্ষতি যা হবার ভেতরে হয়েছে। ব্যান্ডেজ বেঁধে দিয়ে একটা মরফিন দিয়েছি, আর কিছু করার নেই আমার। জ্ঞান আছে? মাথা ঝাঁকালো সরোজা। আছে। লিলির দিকে তাকালো। গরম এক কাপ কফি দিতে পারো ওকে? সেলুন থেকে বেরিয়ে গেল লিলি। রানার বাঁ পা ধরে টেবিলের উপর তুলল সলজা, তারপর রানাকে দুটো মরফিন ইঞ্জেকশন দিল সে। মুচকি একটু হাসলো, বলল, এই মুহূর্তে আমাকে তুমি তোমার বুড়ি দাদিমা মনে করতে পারো। মেডিসিন ব্যাগ থেকে নিডল আর থ্রেড বের করলো সে। একটু সেলাই করবো? হাত কুটল রানা। ঘাবড়াবার কিছু নেই, অভয় দিয়ে বলল সলজা, তুমি যত ভালো ডিনার খেয়েছো তার চেয়ে বেশি কাপড় সেলাই করেছি আমি। রানার হাঁটুর উল্টো দিকের ব্যান্ডেজ খুলে ক্ষতটা ভালো করে পরীক্ষা করলো সে, তারপর হাত দিল সেলাইয়ের কাজে। মরফিন তার কাজ আগেই শুরু করে দিয়েছে, কাজেই প্রায় কিছুই টের পেল না রানা। দ্রুত সেলাই শেষ করলো সলজা। তারপর আবার ফিল্ড ড্রেসিং দিয়ে বেঁধে দিল ব্যান্ডেজ। সব ঠিক, বলল সে, আর কোনো চিন্তা নেই। এই সময় প্রাণ ফিরিয়ে পেল ইঞ্জিন। এগোতে শুরু করলো বোট। রওনা হতে বলে দিয়েছিলাম বডিটিকে, বলল সলজা। রানার চোখে চোখ রেখে খানিক ইতস্তত করলো সে, তারপর আবার বলল, কী হবে রানা? কীভাবে কী করবে বলে ভাবছো? জানি না, ভেবে দেখতে হবে। এখন আমার ঘুম পাচ্ছে। একটা হাত বাড়িয়ে দিল সলজা, কিন্তু সেটা না ধরে বেঞ্চ সিটের উপর উঠে বসলো রানা। ট্রে হাতে ক্যাবিন থেকে ফিরে এলো লিলি। কেমন আছে ও? জানতে চাইল রানা। ঘুমিয়ে পড়েছে। আমিও ঘুমাতে যাচ্ছি। আফটার ক্যাবিনে চলে এসে দরজাটা বন্ধ করে দিল রানা। বালকে উঠে শুয়ে পড়ল। অসম্ভব ক্লান্তিতে শরীরটা যেন ভেঙে খান খান হয়ে যেতে চাইল। একটু পর হঠাৎ খেয়াল হলো চোখ মেলে ওর দিকে তাকিয়ে আছে ববি। চোখাচোখি হতে মুখ খুলল ববি। কি থেকে কি হয়ে গেল, তাই না? মাথা ঝাঁকালো রানা। কি হবে এখন? এখনো জানি না। মিস্টার রানা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি মারা যাচ্ছি, শান্ত গলায় জানতে চাইল ববি। জানি না ববি, বলল রানা। তোমাকে হাসপাতালে পাঠানো দরকার। আর হাসপাতাল? দীর্ঘশ্বাস ফেলে বলল ববি। চোখ তুলে ক্যাবিনের সিলিংয়ের দিকে তাকালো সে। সেখানে কি কিছু হবে না মিস্টার রানা? চিকিৎসার বাইরে চলে গেছি আমি, অথচ কি আশ্চর্য, তাই না? মারান জানা বেঁচে থাকবে। কর্কশ সুরে হাসলো সে, তারপর খক খক করে কাশলো খানিক। উহু, ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না মিস্টার রানা। কিন্তু উত্তরে কিছু বলার জন্য তখন আর জেগে নেই রানা। গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছে ও। সেই বিকেলে ঘুম ভাঙল রানার। পায়ের তীব্র ব্যথা, তাই আবার মরফিন নিতে হলো। সন্ধ্যের দিকে শুরু হলো তুমুল জ্বর। সারাটা রাত জেগে কাটালো সবাই। ভাগ্য ভালো যে সাগরের দিকে শান্ত হয়ে এলো সাগর। জোর করে শুয়ে দেওয়া হলো রানাকে। একটু পরে ঘুমিয়ে পড়লো। পায়ের ব্যথা নিয়ে 9টার দিকে ঘুম ভাঙল রানার। মরফিনের প্রভাব শেষ হতে শুরু করেছে। বালকের উপর উঠে বসে দেখলো ওর দিকে তাকিয়ে রয়েছে ববি। তার কপালে চিকচিক করছে ঘাম। ঘুমোতে পারোনি? যতক্ষণ বেঁচে আছি জেগে থাকতে পারলে খুশি হই, ম্লান হেসে বলল ববি। কি করবেন না করবেন এখনো কিছু ঠিক করেননি? না, যাই করুন আমাকে জানালে কৃতজ্ঞতা বোধ করব। আপনার সিদ্ধান্ত আমার জন্য খারাপ হলেও আমি প্রতিবাদ করব না। আবার জোর করে ম্লান একটু হাসলো সে। অবশ্য ততক্ষণ যদি বেঁচে থাকি আর কি। অস্বস্তি বোধ করল রানা। বাল্ক থেকে নেমে দরজা খুলল, বেরিয়ে এলো সেলুনে। কেউ নেই, তবে টেবিলের উপর মেডিসিন ব্যাগটা রয়েছে। ব্যাগের ভেতরটা হাতে মরফিন অ্যাম্পুলের বাক্সটা বের করলো। এই সময় সেলুনে ঢুকলো লিলি। হলুদ রঙের অয়েল স্কিন কোট পরেছে লিলি, মুখে বৃষ্টির ফোঁটা। কেমন হলো ঘুমটা? জানতে চাইল সে। রানার হাতে অ্যাম্পুলের বাক্সটা দেখতে পেল সে। দাও, ইঞ্জেকশনটা আমি ফুঁড়ে দিই। কেমন লাগছে পা? ভালো নয়, বসে পড়ল রানা। বা পাটা তুলে দিল টেবিলের উপর। আকাশের কি অবস্থা? বৃষ্টি হচ্ছে। 3 to 4 উইন্ড। রেডিওতে বললো সন্ধ্যের দিকে কেটে যেতে পারে মেঘ। ইঞ্জেকশন ফুস করল লিলি।
আমার নিজের একবার দেখা দরকার কি অবস্থা। উঠে দাঁড়ালো রানা, কিন্তু প্রতিবাদ জানলো লিলি। বলল, তুমি অসুস্থ রানা, বাড়াবাড়ি করো না। তাজা একটু বাতাসে দরকার, বলল রানা। তা না হলে মাথাটা পরিষ্কার হচ্ছে না। ববের সাথে গল্প করো তুমি, ওর কিছু দরকারও হতে পারে। ক্যাম্পেনিয়ন ধরে উঠার সময় পায়ে কোনো ব্যথা অনুভব করলো না রানা। ডেকে উঠে আসতেই খুদে বসার মতো মুখে বিঁধল বৃষ্টির পোঠা। বাতাস দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে বিরুমাকে। ঢেউগুলো তেমন বিরাট নয়, সেগুলোর মাথায় না চড়ে কেটে দুভাগ করে এগিয়ে চলেছে বোট। পোর্ট সাইডের দিকে মুহূর্তের জন্য দিগন্ত রেখা কাছে তীর দেখতে পেল রানা। পরমুহূর্তে ভাবল, চোখের ভুল নয় তো। হুইল হাউজে ঢুকলো রানা। চার টেবিলের উপর ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে সলোজা, অটোমেটিক পাইলটে রয়েছে বোট। কেমন লাগছে তোমার? খুঁড়িয়ে হাঁটছি, কিন্তু বাকি সব ঠিক আছে, বলল রানা। বনেটিকে দেখছি না যে? ইঞ্জিন রুমে হুইল পাম্প করছে। হাত তুলে দিগন্ত রেখা দিকটা দেখালো রানা। ওদিকে গিয়ে তীর দেখলাম আমি। ক্রিট। চার্টের উপর আঙ্গুল ঠুকলো সলোজা। সন্ধ্যের দিকে কাপো পাশের পৌঁছে যাব, অবশ্য আবহাওয়া যদি বাধা হয়ে না দাঁড়ায় আর বোটের এই স্পিড যদি বহাল থাকে। ফুল স্পিড দিতে পারছি না তো। সবাই বসে আলাপ করা দরকার, বলল রানা। ভ্রু কুচকুটলো সলোজার। কি ব্যাপারে রানা? কাপো পাসরায় কি ঘটবে? ঠিক আছে, অটোমেটিক পাইলট দেওয়া আছে, চলো। ডেকে বেরিয়ে এলো ওরা। ঠিক এই সময় ইঞ্জিন রুম থেকে উঠে এলো বনেটি। নিচের দিকে রওনা হয়ে সলোজা তাকে পিছু নিতে বলল। নিচে নেমে এসে টেবিলে চার দ্বারে বসলো ওরা। গ্যালি থেকে সবাইকে গরম কফি পরিবেশন করলো লিলি। বলো সলোজা। প্রথম মুখ খুলল রানা। কাপো পাসরায় কি ঘুরবে? আমি তো কোনো সমস্যা দেখি না, গম্ভীর সুরে বলল সলোজা। তুমি কিটিকে ফেরত চায়, মারাঞ্জানা তার সৎ ছেলেকে ফেরত চায়। আমরা একটা চুক্তিতে আসবো। কে বললো সমস্যা নেই? আমরা এখন জানি মারাঞ্জানা ববিকে মেরে ফেলার জন্য চায়। খুনটা করার সময় কোনো সাক্ষী রাখতে চাইবে না সে। গোটা ব্যাপারটা সামলাবার কথা ছিল জালসি, কিন্তু ভুল করায় সে নিজেই আউট হয়ে গেছে। কিন্তু সে কথা মারাঞ্জানা জানে না, বলল লিলি। ঠিক হয়ে আছে, আমাদেরকে দেখতে পেলেই রেডিও যোগাযোগ করবে সে। ধরা যাক করলো। রেডিওতে কি মেসেজ আশা করবে সে? জালসি তাকে জানাবে ববি এবং বাকি সবাই মারা গেছে, এই তো। যা বলবে পরিষ্কার সংক্ষেপে বলো। সহজ ব্যাপার, জালসি নয়। রেডিওতে তার সাথে কথা বলবে, তুমি বলবে জেল ভাঙার সময় খুন হয়ে গেছে জালসি। তাতে কি রিয়াকশন হবে মারাঞ্জানার? রিয়াকশন যাই হোক, সলোজাকে বলল লিলি। ববিকে ফেরত পেতে হলে কিটিকে মুক্তি দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। বেতে ঢোকার সময় ডেকে নিয়ে আসবো আমরা ববিকে, দুর্গ থেকে যাতে মারাঞ্জানা তাকে দেখতে পায়। তারপর হাই টেরেসে কিটিকে নিয়ে অপেক্ষা করবে মারাঞ্জানা। ববিকে নিয়ে সেখানে যাব রানা। বন্দি বিনিময় শেষ করে ফিরে আসবে বিরুময় রানা। তিক্ত হাসল সলোজা। মারাঞ্জানার সাথে সেরকমই কথা হয়েছে বটেই, কিন্তু সে যে তার কথা রাখবে না এ তো আমরা সবাই জানি। ববিকে সে চায় বটে, কিন্তু জ্যান্ত নয়, চায় তার লাশ। তার মানে আমাদের মুখ বন্ধ করতে হবে তার। অবশ্যই আমাদেরকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অনুরোধ করবে না সে। লিলির দিকে ফিরল। আচ্ছা বলো তো, গোটা ব্যাপারটা সম্পর্কে আসলে তুমি কি মনে করেছিলে? তোমাকে সাহায্য পাবার জন্য সে যা করেছে সেটা আমি মেনে নিয়েছিলাম, বলল লিলি। কিন্তু তার পরের ঘটনা কাজ জাগালো লিলি। ববির ব্যাপারে তোমাকে যা বলেছে আমাকেও তাই বলেছে। সৎ ছেলেকে উদ্ধার করে নিয়ে আসা তার নাকি পবিত্র একটা দায়িত্ব। দাঁতে দাঁত ঘষল অটেলিও। বাস্টার্ড শালাকে। বনেটিকে থামিয়ে দিয়ে বলল রানা, একটা বাবার কিন্তু আমাদের অনুকূলে। আমরা কতটুকু কি জানি মারাঞ্জানার সে সম্পর্কে কোনো ধারণা নেই। তাই কি? বলল লিলি। ববি মুখ খুলতে পারে, এই ধারণা তার হবে না। কেন হবে না? বলল রানা। কারণ রেডিওতে আমি তাকে বলবো জেল ভাঙার সময় মারাত্মকভাবে আহত হয়েছে ববি, সেই থেকে ঘোরের মধ্যে আছে। কথাটা বিশ্বাস না করার কোনো কারণ নেই। তার মানে মারাঞ্জানা আশা করবে ববিকে নিয়ে ভিলায় যাবে তুমি, ওখানে কিটির সাথে বিনিময় করবে তাকে। হ্যাঁ, এবং মারাঞ্জানা গোলমাল করলে তুমিও তার জন্য তৈরি থাকবে। রানার মুখ খোলার আগেই টেবিলের উপর ধুম করে একটা ঘুষি বসিয়ে দিল সলোজা। বলল, এসে পাগলামি, এটা আসল সমস্যার সমাধান হচ্ছে না। আসল সমস্যা? জানতে চাইল লিলি। কিটি, বলল সলোজা। গোটা ব্যাপারটাই তাকে নিয়ে। ভেবে দেখেছ, মারাঞ্জানা গোলমাল শুরু করলে কিটিরই বিপদ হবে সবার আগে। ভুলে যেও না, হাই টেরেসে থাকবে কিটি, পাহারায় থাকছে প্রাউপসটা না। ববিকে নিয়ে ওখানে গেলাম আমরা, সাথে সাথে শুরু হয়ে গেল গোলাগুলি।
প্রথম গুলির আওয়াজ কানে যাওয়া মাত্র কিটিকে খুন করবে পাসওয়ার্ডে না। সনোজের কথাই ঠিক, মনে মনে স্বীকার করল রানা। শান্ত নিচু গলায় কথা বলল বাড়িটি। এর একমাত্র সমাধান, ভেতরে একজন লোক দরকার আমাদের। লিলি বলল, কিন্তু তা সম্ভব নয়। সৈকত থেকে রাস্তাটা ছাড়া বিলায় ওঠার আর কোনো উপায় নেই। নেই মানে? দৃঢ় কণ্ঠে বলল বানেটি, নিশ্চয়ই আছে। বিস্ময় ফুটে উঠল সবার চেহারা। কয়েক মুহূর্তে কথা জোগালানো কারো মুখে। সবাই তাকিয়ে আছে বনেটির দিকে। বনেটি অবিশ্বাসের সাথে জানতে চাইল রানা, তুমি বলতে চাইছো ওই খাড়া পাহাড়ের গা বেয়ে উঠতে পারবে? ওটা কোনো সমস্যাই নয় আমার জন্যে, একটা ছাগলও পারবে। মামার দিকে ফিরল বানেটি। মিস্টার রানা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন বলে কথা দিয়েছেন, কাজেই ঋণী হবার আগেই কিছুটা ঋণ শোধ করে রাখতে চাই আমি। রানার দিকে তাকালো সে। আমাকে ভালো একটা গান দেবেন আপনি মিস্টার রানা? হাই টেরেছে উঠে প্রাউ পাসরেনাকে সামলাবো আমি। বাগ্নের গলা জড়িয়ে ধরল সরেজা। তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে বনেটি। কিন্তু প্রশ্ন তুলল লিলি, ববির ব্যাপারটা কি হবে? তার যা অবস্থা, প্ল্যানটা কি তাকে শ্যুট করবে, কিংবা সে কি রাজি হবে? কেবিনের দরজা ক্যাচ ক্যাচ করে খুলে গেল। সবাই ঘাড় ফেরাতে দেখল কবাটে হেলান দিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ববি ইউজিন। জোর করে একটু হাসল সে। আপনাদের জন্য আমি কোনো সমস্যা নই মিস্টার রানা, আমি মারানজানার সমস্যা। মারানজানাও আমার সমস্যা, তার সাথে মুখোমুখি হবার এই সুযোগ আমি কি হাতছাড়া করতে পারি? গুড়ি গুড়ি বৃষ্টির কোনো বিরাম নেই। কাপু পাসরানায় পৌঁছতে খুব বেশি দেরি নেই। আর নিচে উটিলিও আর ববির সাথে লিলি রয়েছে। হুইল হাউসে রানা, সলোজা আর বনেটি। হুইল হাউসের ডেকে হামাগুড়ি দিয়ে আছে বনেটি, কেউ যাতে ওকে দেখতে না পায়। পরনে ওয়েট স্যুট আর অ্যাকুয়াল্যান্ড, কোমরের সাথে ঝুলছে ওয়াটারপ্রুফ ক্যানভাস ব্যাগ, তাতে আছে ক্লাইম্বিং বুট আর একটা পিস্তল। চোখে একজোড়া বিনকিওলা তুলে গর্তের ভেতর দিয়ে বিলের নিচে পাহাড়ের খাড়া গা পরীক্ষা করছে সে। প্যানেল হাতুড়ির বাড়ি দিয়ে গর্তটাকে তৈরি করে দিয়েছে সলোজা। যা বলেছিলাম, বলল বাড়িটি, এই পাহাড়ের গা বেয়ে ওঠা আমার জন্য কোনো সমস্যাই নয়। এইদিকে বেতে ঢোকার মুখ থেকেই উঠে গেছে পাহাড়ের গা। মাথায় একবার পৌঁছতে পারলে পেছন দিয়ে টেরেছে ওটাও পানির মতো সহজ। কীরকম সময় লাগবে তোমার? চোখে বিনকিওলা তুলে আরেকবার পাহাড়ের গা দেখে নিল বনেটি। ৮ ঘন্টার বেশি নয়, আমি বরং রওনা হয়ে যাই। ঠিক আছে, গুড লাক। যিশুর হাতে ছেড়ে দিলাম তোকে, ফিসফিস করে বলল সলোজা। বেতে ঢোকার মুখ থেকে 50 গজ দূরে থাকতে বোটের স্পিড কমিয়ে আনলো সলোজা। পরমুহূর্তে ভন ভন করে হুইল ঘুরিয়ে পাহাড়ের দিকে আড়াআড়ি পজিশন নিয়ে এলো বিরমাকে। মুখে মাস্ক নামালো বালিটি। রেলের নিচ দিয়ে গোলে ডেক থেকে ঝাপাত করে পড়ল পানিতে। পাথরের মতো নিচে নেমে গেল সে। ঘুরে গিয়ে আবার খুর আকৃতির বের দিকে মুখ করল বোট। এই সময় গড় গড় করে উঠল রেডিও। একটা যান্ত্রিক গলা শোনা গেল, কামিন বিরুমা, কামিন। গলাটা মারানজানার নয়। হ্যান্ড মাইক তুলে নিয়ে সুইচ অন করল রানা। দিস ইজ বিরুমা। আপনি মিস্টার জেলেসি স্যার? গলাটা এবার চিনতে পারল রানা। মাইক আটানা কথা বলছে। জালসি মারা গেছে। বিস্ময়সূচক একটা আওয়াজ ঢুকলো রানার কানে। পরমুহূর্তে অপর প্রান্ত থেকে বেশি এলো মারানজানার গলা। মিস্টার রানা, তুমি বলো, কি খবর? জেল থেকে বেরোবার সময় গুলি খেয়েছে জালসি, সাথে সাথে মারা যায় সে। ওর সাথে বনেটি আর ওটেলিও। অনেকক্ষণ কিছু বলল না মারানজানা। তারপর কর্কশ সুরে জানতে চাইল, আমার ছেলে? তার অবস্থাও বেশি সুবিধের নয়। আমরা তাকে এমনিতে অসুস্থ অবস্থা উদ্ধার করি, তার উপরে বেরোবার সময় গুলি খায় সে। এই জ্ঞান আছে, এই নেই। গরুর মধ্যে কী সব প্রলাপ বকছে, মাথা মুন্ডু কিছু বোঝা যায় না। প্রবেশ মুখ দিয়ে বেতে ঢুকল বোট। বয়ার সাথে এখনও বাধা রয়েছে সেসনা। লিলিকে দাও, বলল মারানজানা, আমার সাথে কথা বলুক। মুখ তুলে হাই টেরেসে তাকালো রানা। বলল, কিন্তু কিটিকে আমি দেখতে পাচ্ছি না। পাবে, বলল মারানজানা, তার আগে আমি আমার ছেলেকে দেখতে চাই। নিচে নেমে এলো রানা। লিলিকে উপরে নিয়ে আসার পথে পরিস্থিতিটা বুঝিয়ে দিল তাকে। হুইল হাউসে ঢুকে হ্যান্ড মাইক ধরল লিলি। বলল, সিনিয়র মারানজানা, জালুসির ব্যাপারটা কি? সাথে সাথে প্রশ্ন করল মারানজানা। খুন হয়েছে, বলল লিলি। বনেটি আর ওটেলিও। গুলি ববিকেও লেগেছে, তবে বেঁচে আছে এখনও মিস্টার মারানজানা। তাড়াতাড়ি ওকে হাসপাতালে পাঠানো দরকার। সব হবে, দ্রুত বলল মারানজানা। তার আগে রানাক বলো, ববিকে ডেকে দেখতে চাই আমি। ববিকে নিয়ে আসার জন্য নিচে নেমে এলো রানা। আরও ম্লান হয়ে গেছে ববির চেহারা, হাঁপাচ্ছে।
একটু পর পরই কাশছে খুক খুক করে। একটা রিপার জ্যাকেট আর কয়েদির পাজামা পরে আছে সে। কেমন এগোচ্ছে ব্যাপারটা মিস্টার রানা, জানতে চাইল সে। ডেকে ওঠার পথে সংক্ষেপে সব জানালো রানা। ডেকে উঠে দেখল ক্যানভাসের একটা চেয়ার নিয়ে অপেক্ষা করছে সলজা। চেয়ারটায় বসলো ববি। হুইল হাউসে ফিরে এসে হ্যান্ড মাইক ধরল রানা। সন্তুষ্ট মারাঞ্জানা? অনেকক্ষণ চুপ করে থাকার পর মারাঞ্জানা বলল, সন্তুষ্ট মিস্টার রানা। এবার কিটিকে দেখব আমি। মুখ তুলে স্যার। চোখে বিনকিওলার তুলতেই লাফ দিয়ে চোখের সামনে চলে এলো কিটি। টপ টেরেসের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে সে। চোখে স্থির শূন্য দৃষ্টি, কিন্তু মুখটা হাসি হাসি। পাশেই লেজ নাড়ছে ডোবারম্যান পিনসার। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কিটি। ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে বিশাল প্রাউপাসেরেনা। মাথায় খয়েরি রঙের চুল, চাঁদের উপর মুকুটের আকৃতির খোপা গড়া। পরনে কালো আলখাল্লা ধরনের ঢোলা পোশাক, তার উপর সাদা অ্যাপ্রন। বাঁকা পা ভাগ করে দাঁড়িয়ে আছে সে। ঠিক আছে, হ্যান্ড মাইকে বলল রানা। এরপর কি? নিচে ল্যান্ড রোভার পাঠাচ্ছি আমি, সবাই আসতে পারো তোমরা, তারপরে বিনিময় হবে। তোমার জন্য সবচেয়ে ভালো বিয়ার আনিয়ে রেখেছি আমি। আমার সারা জীবনে যত লোকে দেখেছি, তোমার মতো কাউকে এতটা পছন্দ হয়নি আমার মিস্টার রানা। জানতাম তোমার উপর আস্থা রাখা যায়, তুমি পারবে, সে বিশ্বাস আমার আগাগোড়াই ছিল। ধন্যবাদ মিস্টার রানা। হ্যান্ড মাইক রেখে দিয়ে সলজার দিকে তাকালো রানা। বেতে ঢুকো সলজা, দেরি হও। জেটিতে ল্যান্ড রোভার পৌঁছবার আগেই তৈরি হয়ে অপেক্ষা করছিল ওরা। ক্যানভাস চেয়ারে বসে আছে ববি, তার দুপাশে রানা আর সলজা। ওদের দুজনের প্রত্যেকে ডান কাঁধে ঝুলছে একটা করে উজি গান। রানার হিপ পকেটে রয়েছে স্মিথ অ্যান্ড ওয়েসনটা। ব্রেক কষে থামলো ল্যান্ড রোভার। হাতে স্টার্লিং সাবমেশিন গান নিয়ে লাফ দিয়ে নিচে নামলো গাটু আর বড়। কোনো কথা নয়, যে যার অস্ত্র রানা আর সলজার দিকে তাক করে ধরল তারা। ড্রাইভিং সিট থেকে নামলো মাইক অ্যাটানা। ঝেঁটি ধরে এগিয়ে এলো সে। এসব কি? কঠোর সুরে জানতে চাইল না। কারো কাছে কোনো অস্ত্র থাকা চলবে না মিস্টার মারাঞ্জানের হুকুম। উজি দুটো চেয়ে নিল আটানা। রানার কাছ থেকে স্মিথ অ্যান্ড ওয়েসনটাও নিল। ওগুলো ল্যান্ড রোভারের ক্যাবে রেখে আসার জন্য ফিরে গেল সে। রানার কাছে থাকলো শুধু স্টার স্ক্রিনটা, সিঁড়িদাঁড়ার নিচে শেষ গিটের কাছে লুকানো। ওই একই জায়গায় সলজাও একটা রিভলভার রেখেছে। এমনকি লিলিও তার স্ন্যাক্সের ওয়েস্ট ব্যান্ডে গুজে নিয়েছে একটা অটোমেটিক। সোয়েটারের নিচে ঢাকা পড়ে আছে সেটা। বড় আর গাটও সাহায্য করলো ওদেরকে। ধরাধরি করে ল্যান্ড রোভারের পেছনে তোলা হলো ববিকে। ক্যানভাসের চেয়ারটা আগেই নিয়ে আসা হয়েছে, তাতে বসলো সে। তার চোখ দুটো টকটকে লাল হয়ে উঠছে। গায়ে হাত দিয়ে দেখল রানা 103, 3.5 কম নয় জ্বর। বিলায় যাওয়ার পথে মাত্র একবার কোটের ভেতর তাকে হাত ঢোকাতে দেখল রানা। হাতটা বের করলো ববি, আঙুলগুলো তাজা রক্ত। গেট পেরিয়ে উঠানে ঢুকলো ল্যান্ড রোভার। প্রথম চমকটা এখানে অপেক্ষা করছিল। ওদের অপেক্ষায় বাগানে ওঠা সিঁড়ির নিচে ছড়িতে বর দিয়ে দাঁড়িয়ে আছে মারাঞ্জানা। গাড়ি থেকে নামার সময় কিটিকে পরিষ্কার দেখতে পেল রানা। হাই টেরেসের শেষ প্রান্তে রেলিং এসে দাঁড়িয়ে রয়েছে সে। পাশে কুকুরটা। একটু দূরেই দেখা গেল প্রাউপাসেরানাকে। রেলিংয়ের গায়ে ভর দিয়ে রয়েছে। নিচের দিকে ঝুঁকে ওঠানে কি হচ্ছে না হচ্ছে দেখছে। বনেটের ছায়া পর্যন্ত নেই কোথাও। ক্যানভাসের চেয়ার থেকে তুলে নিচে নামানো হলো ববিকে। রানা আর সলজা তাকে বই নিয়ে এলো। মাথাটা ঝুলে পড়ছে ববির। থুতনি ঠেকে আছে বুকে। বিড়বিড় করে কী যেন বলছে সে। তার মুখের কাছে কান নামালো রানা। শুনতে পেল পরিষ্কার, আপনারা আমাকে ওর কাছে নামিয়ে দিয়ে পিছিয়ে যান মিস্টার রানা, প্লিজ। ওর সাথে একা কথা বলতে চাই আমি। যতক্ষণ পারি আপনাদের সময় পাইয়ে দেওয়ার চেষ্টা করব। মারাঞ্জানার 10 ফিট সামনে আগেই ক্যানভাসের চেয়ারটা রাখা হয়েছে। তাতে বসিয়ে দেওয়া হলো ববিকে। ধীরে ধীরে পিছিয়ে এলো রানা আর সলজা। ছড়ির উপর বদ দিয়ে ববির দিকে এগিয়ে আসতে শুরু করলো মারাঞ্জানা। কেমন আছো মাই বয়? তোমাকে দেখে কি আনন্দেই যে লাগছে আমার। এগিয়ে গিয়ে ক্যানভাস চেয়ারের পাশে দাঁড়ালো আটানা। হাতের স্টার্লিং সাবমেশিন গানটা রানা আর সলজার দিকে তাক করে ধরা। ধীরে ধীরে মাথা তুলল ববি। তীব্র যন্ত্রণায় চেহারাটা নীল হয়ে গেছে। দেখে বোঝা যায় শেষ নিঃশ্বাস ফেলার আগে সবটুকু শক্তি দিয়ে সচেতন থাকার চেষ্টা করছে সে। চোখের কোণ দিয়ে বনটিকে দেখতে পেল রানা। টেরেসের শেষ প্রান্তের কাছে পাঁচিলের মাঝামাঝি জায়গায়। ববিকে কি যেন বলল মারাঞ্জানা। সাথে সাথে আতঙ্কিত একটা চিৎকারি বেরিয়ে এলো ববের গলার ভেতর থেকে। জট করে গাড় ফিরিয়ে কাঁধের উপর দিয়ে রানার দিকে তাকালো সে।
দুঃখিত মিস্টার রানা, সময় নেই। রিভার কোটের ডান পকেট থেকে গ্রেনেড দ্বারা ববির হাতটা বেরিয়ে এলো। মুহূর্তের জন্য স্থির হয়ে রইল সব। পর মুহূর্তে ছুটতে শুরু করলো মারাঞ্জানা। হাত ফসকে পড়ে গেল একটা ছুরি। গ্রেনেডটা ছুড়ল না ববি। প্রচণ্ড আওয়াজ হলো বিস্ফোরণের। আটানা সহ অপর দুজন কংক্রিটের উঠান থেকে শূন্যে উঠে পড়ল। এরই মধ্যে সলজার হাতে রিভলভার বেরিয়ে এসেছে, কিন্তু এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন ছিল না। বড়ো আর গাটো স্তম্ভিত পাথর হয়ে গেছে। রক্ত, ছেঁড়া হাত পা আর থেতলানো মাংসের দিকে তাকিয়ে আছে তারা। বিস্ফোরণের আওয়াজ হতেই ছুটতে শুরু করেছে রানা। সিঁড়িটি কয়েকটা ধাপ টুপকে মুখ তুলে হাই টেনেছে তাকাল। ও দেখলো কিটির দিকে ছুটে আসছে প্রাউপাসেডানা, হাতে পিস্তল, কিন্তু বনটি এখনও ঝুল বারান্দার নিচে রয়েছে। দেরি হয়ে গেছে বুঝতে পেরে সমগ্র অস্তিত্বের একটা থরথর কাঁপুনিও অনুভব করলো রানা। কিটির কাছ থেকে 10 ফিট দূরে দাঁড়ালো প্রাউপাসেডানা। শান্তভাবে লক্ষ্য স্থির করলো সে। ট্রিগার টিপে দিল। আশ্চর্য, ঠিক এমনই সময় লাফ দিয়ে তার বুকে উঠে গলা কামড়ে দিল ডোবারম্যান পিঞ্চারটা। মাত্র একবার চেঁচিয়ে উঠল পাসেডানা। পর মুহূর্তে তাকে নিয়ে রেলিং টপকে নিচের দিকে পড়তে শুরু করলো কুকুরটা। এক মুহূর্ত পরই নিচে ঝুল পাথরের আড়ালে হারিয়ে গেলে দুজন। 3টে করে ধাপ টপকে উঠতে শুরু করলো রানা আবার। বনেটির সাথে একই সঙ্গে টেরেছে পচল ও। ওর দিকে ঘুরে দাঁড়ালো কিটি, একটা হাত সামনে বাড়ানো। কে এখানে? এসব কি ঘটছে? কিটি, বলল রানা। আমি আমি রানা। কিটি চেহারায় বিমূঢ় একটা ভাব ফুটে উঠল। ধীরে ধীরে সামনে এগোলো সে। হাত দুটো আরও বাড়িয়ে দিয়ে রানার হাত স্পর্শ করলো। উদ্ভাসিত হয়ে উঠল তার মুখ। আঙ্কেল! খুশিতে আত্মহারা হয়ে উঠল কিটি। এত দেরি করলে কেন? রানার বুকের ভেতর থেকে একটা কাপা দীর্ঘশ্বাস উঠে এলো। দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরল কিটি। তার পিঠে একটা হাত রাখলো রানা। কি হচ্ছে এসব আঙ্কেল? এত গোলাগুলির শব্দ কেন? আমার ভয় করছিল খুব। আর কোনো ভয় নেই, মৃদু কণ্ঠে বলল রানা। এসে পড়েছি আমি। তোমাকে এখান থেকে নিয়ে যাব আজই। 1 ঘন্টার মধ্যে নিজেদের সমস্ত চিহ্ন মুছে দিয়ে আবার বিরমায় চাপল ওরা। পরদিন ভোরে পালর্মো বন্দরে বিল্ডবোট যত তাড়াতাড়ি সম্ভব কিটিকে সরিয়ে নিয়ে যেতে চায় রানা, কিন্তু তার আগে বনেটের ব্যাপারটা রয়েছে। কাজেই সন্ধ্যের ফ্লাইটে টিকিট কিনল সে। ওটিলিওকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। বাকি সবার জন্য তার ওখানেই রাজকীয় ব্যবস্থা করলো সলজা। বিকেলের দিকে বিশেষ একটা নাম্বারে ডায়াল করে কয়েকটি কথা বলল রানা। 10 মিনিটের মধ্যে গেটের সামনে খোদ মাফিয়া চিপের গাড়ি এসে থামতে দেখে ছানাবড়া হয়ে গেল বনেটের চোখ। দিব্যি হাসতে হাসতে তাতে চেপে চলে গেল মাসুদ রানা। চিপকে ঠান্ডা করতে 1/2 ঘন্টার বেশি লাগলো না রানার। আরও মিনিট 10 লাগলো তাকে ছোড়াছুড়ির বিয়েতে রাজি করাতে। বনেটের মনে যে শয়তানি নেই। সত্যি সত্যি বিয়ে করে গৃহিণী করতে চায় মেয়েটিকে। মেয়েরও পুরোপুরি মত আছে এই বিয়েতে। তদুপরি সলজা পরিবারের মেয়ে বিয়ে দিলে তার পারিবারিক সম্মান যে বাড়বে, বই কমবে না। এসব বুঝতে বেশি সময় নিল না গড়েল চিপ। রানার টেলিফোন পেয়ে বনেটিকে সাথে নিয়ে চিপের বাড়িতে এসে হাজির হলো সলজা। বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব থেকে শুরু করে দিন তারিখ ঠিক হতে সময় লাগলো আরও 10 দিন। তারপর উঠে দাঁড়ালো সবাই। বুড়ো আঙুল দিয়ে চিপকে দেখিয়ে সবাইকে শুনিয়ে ফিস করে জানতে চাইল সলজা। রানা, তাজ্জব কারবার, বাঞ্চতকে রাজু গালারে কি করে? গালি শুনে হা হা করে হাসলো মাপিয়া চিপ। 2 বেয়ায় জড়িয়ে ধরল দুজনকে। বনেটিকে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ও ফিরতেই চলে এলো ওরা সলজার বাড়িতে। সন্ধ্যের ফ্লাইট ধরতে হলে কিটিকে নিয়ে এখনই এয়ারপোর্টের দিকে রওনা হওয়া দরকার। লিলিও এলো সি অফ করতে। কিটি আর লিলিকে কথা বলতে দিয়ে টেরেসে চলে এলো রানা ও সলজা। দারুণ মজা হলো কিন্তু, তাই না রানা? সস্তা ইজিপশিয়ান চুরুট ধরিয়ে বলে সলজা। তা বটে, হাসল রানা। তারপর জানতে চাইল কর্তৃপক্ষ কীভাবে নেবে ব্যাপারটা, বলে তো? কীভাবে আবার? বিস্ফোরণে মারা গেছে মারাঞ্জানা, কাজেই ধরে নেবে ওরা তার কোনো পুরনো বন্ধুর প্রতিশোধ দিয়েছে। আর যাই হোক, শত্রুতে পরিণত হওয়া বন্ধুর তো কোনো অভাব ছিল না তার। মাথা ঝাঁকালো রানা। এক মুখ কুটো ধোয়া ছাড়লো সলজা। 2 হাতে ধরল রানা 2 কাঁধ। নিচু গলায় বলল, সব কিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ রানা। হয়েছে, লজ্জা ডাকার জন্য বলল রানা। লজ্জা দেওয়ার চেষ্টা করে লাভ নেই। লিলির ব্যাপারে কিছু ভেবেছো? ও আর ভাবার কি আছে, তুমি যা বলেছো তাই হবে। এক গাল ধোঁয়া ছাড়লো। তারপর ব্যস্ত হয়ে বলল, পাঠিয়ে দিচ্ছি ওকে। টেরেস থেকে নেমে গেল সলজা। একটু পরেই সিঁড়ি বেয়ে উঠে এলো লিলি। কিছু বলবে রানা? তোমার টাকা পয়সার কী অবস্থা লিলি? পালর্মোয় আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপাতত চলে যাবে। সলজা আমাকে একটা চাকরির অফার দিয়েছে, বলে দিয়েছি করব। কি চাকরি? চাকরিটা যে ওরই অনুরোধে দিচ্ছি সলজা, তা বেমালুম চেপে গেল রানা।
ওর বিচ ক্লাবে স্টেজ ডিজাইনারের কাজ, ভালো বেতন, মনে হচ্ছে করতে ভালো লাগবে আমার। শুনে খুশি হলাম। কিন্তু তুমি কি করবে রানা? রানার একটা হাত ধরে জানতে চাইল লিলি। আমি ঠিক নেই, আসলে জানি না। বনেটির বিয়েতে আসবে না? ব্যস্ত থাকবো। কোথায়? স্পেনের কেপ ডিগাটার কোনো একটা নির্জন বিলা টেরেসে। যা পাজি কথাকার। লাল হয়ে উঠল লিলি। সত্যি আসছো তুমি ফিরে? কথা দিয়েছি, মনে নেই? দারুণ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল লিলির মুখটা। পায়ের পাতার উপর দাঁড়িয়ে চট করে চুমু খেলো রানার গালে, তারপর বলল, তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? সে তো কবেই। কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে ভেবে পেল না লিলি। রানার হাতটা ঠোঁটের কাছে তুলে চুমু খেলো, তারপর চাপা কণ্ঠে বলল, ধন্যবাদ। লাউড স্পিকারের মাধ্যমে প্যাসেঞ্জারদের ডাক এলো। দেখা হবে বলেই ঘুরে দাঁড়ালো রানা। সমাপ্ত। আরও গল্প কবিতা উপন্যাস পড়তে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।